am I authorized to talk to Jaishankar also and convey, you are ready if they stop? I say, yes, brother, you can. और उन्होंने मुझे वापस फोन भी किया, प्रिंस फैसल ने को 20-25 में फोन किया कि मैंने जयशंकर साहब को ये कह दिया है। तो बात यह है कि अगर ये उन्होंने अपना किरदार अदा किया है और वो क्रेडिट लेते हैं, 13 दफा ले ले, 130 दफा ले लें, हमें उसको वेलकम करना चाहिए। नरेंद्र सरेंडर। পাকিস্তান হাঁটু গেড়ে বসে ভারতের কাছে যুদ্ধ বিরতি প্রার্থনা করেছিল। কে বলছেন? ভারতের কোন নেতা নেত্রী বলছেন না, ভারতের কোন আর্মি অফিসারও বলছেন না, বলছেন স্বয়ং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার খান। আপনারা এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলতে শুনেছেন কিভাবে তারা ভারতে আক্রমণের পরিকল্পনা করেছিলেন, তার 2 ঘন্টা আগেই কিভাবে ভারত তাদের আক্রমণের খবর জেনে একেবারে 12টা সামরিক বিমান ঘাঁটিতে হামলা করেছিল এবং এর মধ্যে ছিল নূর খান এয়ারবেস, রাওয়ালপিন্ডি বিমান ঘাঁটি, রাওয়ালপিন্ডি এয়ারপোর্ট, সেটা শাহবাজ শরীফ স্বীকার করেছিলেন। এবার সেই একই সুরে একই কথা বললেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার খান যে আমরাও আক্রমণের প্রস্তুতি নিয়েছিলাম, ভারত হঠাৎ আক্রমণ করে দেয়, আমাদের সবকটা সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যায় এবং আমরা ভারতের সঙ্গে যুদ্ধ বিরতি প্রার্থনা করি। এবং শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, সেদিন রাতে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নন, ভারতকে ফোন করে পাকিস্তান যে যুদ্ধবিরতি চায় এটা বলেছিলেন স্বয়ং সৌদি আরবের যুবরাজ ফয়সাল বিন সালমান। সৌদি আরব যুবরাজ ফয়সাল বিন সালমান ভারতের সঙ্গে দারুণ সম্পর্ক, তিনিই ভারতকে রাজি করান পাকিস্তানের এই হাঁটু গেড়ে বসা যুদ্ধবিরতি প্রার্থনাতে রাজি হয়ে যেতে। আর কি হলো এটা শোনার পর আমি জানি না এবার রাহুল গান্ধীকে এই দেশের মানুষ কি বলবে। আদালত তো নির্দেশ দিয়েছে রাহুল গান্ধীকে পাপ্পু বলা যাবে না, কিন্তু পাপ্পু বলা যাবে না সেটা তো বোঝা যাচ্ছে, তাকে কি এবার জোকার বলবো? সবটা দেখুন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার খান পাকিস্তানের জনপ্রিয় নেতা, তিনি একেবারে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে স্বীকার করে নিলেন সেদিন রাতে ঠিক কি হয়েছিল। একেবারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেটা বলেছিলেন ঠিক সেটাই বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার খান। কি বললেন আমরাও আক্রমণের প্রস্তুতি নিয়েছিলাম ভারতের বিরুদ্ধে, কিন্তু সেই আক্রমণের 2 ঘন্টা আগেই ভারত হামলা চালিয়ে দেয়, সেই একইভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়ে পাকিস্তানের 12টা সামরিক বিমান ঘাঁটি ধ্বংস করে দেয়। নূর খান এয়ারবেস, এই নামটা কেন বারবার উঠে আসছে? কারণ এই নূর খান এয়ারবেসে আমেরিকারও অংশীদারিত্ব রয়েছে, এখানে আমেরিকারও প্লেন ছিল, এখানে আমেরিকার অনেক কিছু আছে, যে কারণে এখনো এই নূর খান এয়ারবেস আমেরিকা ঘিরে রেখে দিয়েছে, সেখানে কোনো পাকিস্তানিকেও ঢুকতে দিচ্ছে না। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার খান পরিষ্কার বলছেন এবং তারপরে তিনি যেটা বললেন সেটা আরো আশ্চর্যের। এই ঘটনার 45 মিনিটের মধ্যে সৌদির যুবরাজ ফয়সাল বিন সালমান তাকে ফোন করে জিজ্ঞাসা করেন যে আমি কি জয়শঙ্করের সঙ্গে কথা বলবো যে পাকিস্তান থেমে যেতে চাইছে। পাকিস্তান অনেককে ফোন করেছিল ভারতের এই আক্রমণের পর, 12টা সামরিক বিমান ঘাঁটি, গাদাগুচ্ছের প্লেন, রাডার প্লেন ধ্বংস হয়ে যাওয়ার পর পাকিস্তান সমস্ত দেশকে ফোন করেছিল, রাশিয়া, আমেরিকা, চীন, সবাইকে। সৌদি আরবের যুবরাজ যার সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক, সেই ফয়সাল বিন সালমান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার খানকে ফোন করেছিলেন এবং বলেছিলেন আমি কি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করব যে পাকিস্তান থেমে যেতে চাইছে। সৌদি আরব নীরবে ভারত পাকিস্তান সংঘর্ষ থামাতে চেষ্টা করেছিল, সেটা ফুটে উঠেছে পাক উপপ্রধানমন্ত্রীর দাবিতে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেছিলেন হ্যাঁ আপনি ভারতকে ফোন করুন, জয়শঙ্করকে ফোন করুন যে পাকিস্তান এবার যুদ্ধবিরতি চাইছে। শুনুন ভালো করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার খান প্রকাশ্যে মিডিয়ার সামনে কি বললেন। और प्राइम मिनिस्टर ने ऑथराइज किया आर्म फोर्सेस को, डिटेल तय हो गई कि हमने क्या रोल आउट करना है और वो हमने 4 बजे के बाद शुरू किया। ये उनकी फिर एक बदकिस्मती मैं कहूँगा इंडिया की कि उन्होंने 2:30 बजे फिर वही हरकत कर दी कि जी नूर खान एयरबेस पे, शोरकोट एयरबेस पे, 2 एयरपोर्ट्स पे उन्होंने फिर अटैक किए उसी रात को, 6 और 7 की दरमियानी रात को। तो वो उन्होंने जो कोशिश की तो उसके बाद बाई दी वे उसके बाद विद इन 45 मिनट्स मुझे सऊदी प्रिंस फैसल साहब का फोन आया
और उन्होंने मुझे वही बात की कि ब्रदर आई जस्ट अंडरस्टूड कि जी आपकी बात हुई है रूबियो से, और अपना एम आई ऑथोराइज टू टॉक टू जयशंकर ऑल्सो एंड कन्वे के यू आर रेडी इफ दे स्टॉप। आई से यस ब्रदर यू कैन। और उन्होंने मुझे वापस फोन भी किया, प्रिंस फैसल ने को 20-25 में फोन किया कि मैंने जयशंकर साहब को ये कह दिया। तो बात यह है कि अगर ये उन्होंने अपना किरदार अदा किया है और वो क्रेडिट लेते हैं, 13 दफा ले ले, 130 दफा ले लें, हमें उसको वेलकम करना चाहिए। ইশাকদার খানের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ওই একই কথা বলেছিলেন। আপনাদের আরো একবার মনে পড়িয়ে দিই, তিনি বলেছিলেন কিভাবে তাকে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির খবর দিয়েছিলেন ভারত অ্যাটাক করে দিয়েছে, 12টা সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। শুনুন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। We on 9th and 10th night we decided to respond in a measured fashion to Indian aggression, and we had decided that at 4:30 in the morning after Fajr prayers, Pakistan armed forces led very ably by our Field Marshal, Chief Army Staff sitting here, Syed Asim Munir, to teach a lesson to our enemy. But before that hour reached, India again launched missile attacks, BrahMos, and hit Pakistan's various provinces, including airport in Rawalpindi and other places. ইশাকদার খান যেটা বলছেন সেটাও আমরা জানি। জয়শঙ্করকে ফোন করা হয় সৌদির যুবরাজ ফয়সাল বিন সালমানের তরফ থেকে, এবং তারপরে একেবারে মিনিস্ট্রি লেভেলে ফোন হয় এবং ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে ভারতের যে শাসক দল, কেন্দ্র যেটা ভারতের শাসন ক্ষমতা যাদের আছে, তাদের তরফ থেকে পাকিস্তানের শাসকদের সঙ্গে কোনো কথা বলা হবে না। অর্থাৎ বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রীর তরফে কোনো কথা বলা হবে না। অপারেশন সিন্দুর চলছে, যাবতীয় ক্ষমতা এখন দেয়া হয়েছে ভারতের সেনাকে। আপনাদের সেনাকে বলুন ভারতীয় সেনাকে ফোন করতে, তারা যাবতীয় সিদ্ধান্ত নেবে। ভারত সরকার সিদ্ধান্ত নেয়নি। আপনারা জানেন সিদ্ধান্ত কারা নিয়েছিল? যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছিল ডিজিএমও। ভারত এবং পাকিস্তানের সেনা প্রধানরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের কথা বলেছিলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। সেনা সিদ্ধান্ত নিয়েছিল। আপাতত অপারেশন সিন্দুর স্থগিত রাখা হলো, যে কোনো দিন শুরু হয়ে যাবে যদি ভারতে আবার এই ধরনের কোনো পাকিস্তানের জঙ্গিরা এসে হামলা করে। আর ভারতের যিনি এই মুহূর্তে একেবারে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা পান, সেই বিরোধী দলের নেতা রাহুল গান্ধী কি বলছেন? নরেন্দ্র সারেন্ডার। কিভাবে একদম হাসতে হাসতে ভারতের মানুষকে মিথ্যা বোঝানোর চেষ্টা করছেন জোকার রাহুল গান্ধী। দেখুন একবার। इन पर थोड़ा सा दबाव डालो, थोड़ा सा धक्का मारो, डर के भाग जाते हैं ये लोग। जैसे उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी क्या कर रहे हो? नरेंद्र सरेंडर, और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। কি বলবেন জোকার ছাড়া? নরেন্দ্র মোদীর চওড়া কপাল আমি মাঝে মাঝে বলি, কেন জানেন? 3বার যুদ্ধে 3বার ভোটে জিতেছেন নরেন্দ্র মোদী, 14, 19, 24। অবশ্যই 3বার যখন জিতেছেন তখন তো তার সরকারের কিছু একটা ভূমিকা আছেই। তার বিদেশ নীতি, এগিয়ে যাওয়ার নীতি, ভারতকে কোন জায়গায় পৌঁছে দেওয়া, সমরাস্ত্র, সব দিক দিয়ে মোদী সরকার একটা ছাপ রেখেছে বলেই জিতেছে। কিন্তু মোদী সরকারের জেতার পেছনে আরো একটা বড় ভূমিকা আছে, সেটা হচ্ছে মোদীর বিরুদ্ধে আজ অব্দি, মোদী ক্ষমতায় আসার পর থেকে বা ক্ষমতায় আসার ঠিক আগে থেকে আজ অব্দি মোদীর বিরুদ্ধে বিরোধী দলগুলো কোনো যোগ্য নেতা দাঁড় করাতেই পারেনি। কারণ কংগ্রেস ওই একটা গান্ধী পরিবার থেকেই নেতা বেছে নেবে, হয় সোনিয়া গান্ধী, নয় রাজীব গান্ধী, নয় প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস আর কাউকে নেতা করবে না, যত বড় মুখই আসুক না কেন। তাই মোদীর চওড়া কপাল যে তার বিরুদ্ধে এই রাহুল গান্ধীর মতন নেতা আছে বলেই ভোটে জেতাটা আরো সহজ হয়ে যাচ্ছে। রাহুল গান্ধী বলেছিলেন নরেন্দ্র সারেন্ডার,
পাকিস্তানের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী দুজনই বলছেন যে পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে এবং হাঁটু গেড়ে বসে পড়েছে। এবং শুধু ডোনাল্ড ট্রাম্প নন, সৌদি আরবের যুবরাজ ভারতকে অনুরোধ করেছিলেন যে পাকিস্তান যুদ্ধ বিরতি চাইছে। কি বলবেন আপনারা? এই খবরটাও এই বাংলার মেইনস্ট্রিম কোনো মিডিয়া আপনাদের দেখাবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী কি স্বীকার করছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কি স্বীকার করে নিচ্ছে, এটা বাংলার মেইনস্ট্রিম মিডিয়া কোনোদিন আপনাদের দেখাবে না। যদিও দুঃখের বিষয় এটাই, এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে তাদের কেন্দ্রীয় নেতারা শুধুমাত্র যারা এই ধরনের খবর দেখায় না তাদেরকেই বিজ্ঞাপন দেয়। এটাই হচ্ছে এই রাজ্যে এবং এই দেশে বিজেপির দুর্ভাগ্য। ভালো করে তাকিয়ে দেখুন, যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ, টিভি চ্যানেলকে এই মুহূর্তে এই রাজ্যে ভোটের আগে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, তারা বিজেপির কিছু কাজে লাগে না, একটাও খবর করে না, দেশের কোনো খবর তুলে ধরে না, তাদেরকেই বিজেপি কেন্দ্র থেকে দিল্লি থেকে প্রমোট করার চেষ্টা করে। এই হচ্ছে এখনকার আসল সারবত্তা, যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই রাজ্যের বিজেপি হারাতে পারছে না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে ঘটে যাওয়া, আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।